সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন গবেষক, যারা নতুন পেপারে সাবমিট করতে চান এবং যারা বিশেষ করে রিভিউ আর্টিকেল নিয়ে কাজ করছেন এবং যারা রিভিউয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের যে প্রত্যাশাগুলো বা এক্সপেকটেশনগুলো জানতে চান, তাদের জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি বলব, একজন রিভিউয়ার কিন্তু আগে যখন একটা পেপার পান সেটাকে কিন্তু তিনি আগেই কঠোরভাবে কিন্তু পর্যালোচনা করেন না। তিনি আগে দেখেন যে তিনি যে পেপারটি পেয়েছেন সেটার কাজটা তার জার্নালের অবজেক্টিভের সাথে, তার যে স্কোপের সাথে কতটা রেলেভেন্ট এবং কতটা সামঞ্জস্যপূর্ণ। যখন তিনি এটাকে রেলেভেন্সির দিকে পেয়ে যান, তখন কিন্তু তিনি চিন্তা করে দেখেন যে এই টপিকটা নতুন কিছু ফাইন্ডিং দিচ্ছে কিনা, বা নতুন কোনো টপিক সাথে আমার পূর্বের ফাইন্ডিংসের কোনো যদি গ্যাপ থাকে, সেই রিসার্চ গ্যাপটাকে এই রিভিউ পেপারের মধ্যে আইডেন্টিফাই করেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। আর গবেষণার ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে পূর্ববর্তী যে রিসার্চ পেপারগুলো থাকে সেই পেপারগুলোর মধ্য থেকে আমাদের নতুন কোনো কিছু কি আমরা পেলাম কিনা, অথবা সেটার মধ্যে আমাদের কোয়ালিটেটিভ যে অ্যানালাইসিসের ব্যাপারটা সেটা ঠিকমতো হয়েছে কিনা, এবং কি পূর্বের যে রিসার্চ আর্টিকেলের যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে বা যদি কোনো পার্থক্য থেকে থাকে, সেই পার্থক্যগুলোকে আমি কতটা কনসাইজ ওয়েতে আমি সুন্দরভাবে তুলে ধরেছি কিনা, সেই বিষয়গুলো কিন্তু একজন রিভিউয়ার তার পেপারের মাধ্যমে দেখতে চান। এবং রিভিউয়াররা কিন্তু সবসময় চান যে একজন যিনি ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন করবেন, একজন অথর যেন সব বিষয়বস্তুগুলোকে যেন একটা লজিক্যাল ওয়েতে, একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে যেন উপস্থাপন করেন। এবং প্রত্যেকটা জার্নালের কিন্তু একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে, এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলেই কি কাজ হচ্ছে কিনা সেটা কিন্তু তাদের ওই পেপারটা পর্যালোচনা করলেই কিন্তু তারা ধরতে পারেন। সেক্ষেত্রে ক্রিটিক্যাল সিনথেসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রত্যেকটা পেপারে কিন্তু আমি যখন আর্গুমেন্টেটিভ অ্যানালাইসিস করি, অথবা আমি সেটাকে যদি সিস্টেমেটিক অ্যানালাইসিস করি, সেটার ক্ষেত্রে প্রত্যেকটা টপিকই কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু পর্যালোচনা করতে হয়। তো সেই জিনিসটা আসলেই আমার পেপারের মধ্যে করা হচ্ছে কিনা, এটাও কিন্তু একজন রিভিউয়ার খুব সুন্দরভাবে চেক করে থাকেন। আর যে কোনো পেপার যদি আমি ঠিকমতো উপস্থাপন করতে চাই, সেটার মধ্যে যৌক্তিকতা কতটুকু রয়েছে, অথবা কোনো কিছু নতুন ফাইন্ডিংস আমি নিয়ে আসতে পারছি কিনা পূর্বের আলোচনা থেকে, সেটাকে কিন্তু স্ট্রাকচারাল ওয়ে আমি যদি সুন্দরভাবে সাজাতে না পারি, তাহলে কিন্তু রিভিউয়ার কিন্তু তখন সে পেপারটার মধ্যে আগ্রহ আর খুঁজে পান না। এই জন্য স্ট্রাকচারাল অর্গানাইজেশনের যে বিষয়টা, এটাও রিভিউ পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর উচ্চ মান আমরা যদি কোনো হাই ইমপ্যাক্ট জার্নালে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে তথ্য উপাত্তগুলো থাকবে, সেটার যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রিজমাস বেসিসে যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটাকে কিন্তু খুব কনসাইজ হতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো যদি কনসাইজ না হয় অথবা অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে কিন্তু রিভিউয়ার কিন্তু সেটাকে কিন্তু আর ফার্দার প্রসিডিংয়ের জন্য নিয়ে যান না। তো এই ক্ষেত্রে পরিষ্কার হেডিং, তারপরে ফ্লো, সাবমিশনের যে গাইডলাইনগুলো, এগুলো খুব সুন্দরভাবে আলোচনা করতে হয়, এবং এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে একজন যিনি ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন করবেন তাকে সে অথরকে খুব ভালোভাবে পর্যালোচনা দেখতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে যেটা, যে ব্যালেন্সড একটা প্রেজেন্টেশন। যে ব্যালেন্স প্রেজেন্টেশনটা কি, আমরা দেখা যাচ্ছে অনেকগুলো পেপার অত রিভিউ আর্টিকেল অনেকগুলো পড়লাম, একটা সাইটেশন নিলাম, তো সেক্ষেত্রে যত্রতত্রভাবে না নিয়ে লাস্ট 5 ইয়ার্সের যে রিসার্চগুলো হয়েছে সেই টপিক রিলেটেড, সেই 5 বছরের রিসার্চ টপিকগুলোকে আমরা যদি সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যদি সাজিয়ে সেই অনুযায়ী যদি আমরা পরবর্তীতে সেটাকে যদি সাইটেশনের জন্য নিই, অথবা সেটাকে যদি আমরা রেফারেন্সিং করি, তাহলে কিন্তু আমাদের পেপারের কিন্তু যথার্থতা কিন্তু পরিপূর্ণতা পায়। এবং এই যথার্থতা এবং পরিপূর্ণতার মাধ্যমে আমরা কিন্তু একজন রিভিউয়ারের, অর্থাৎ যিনি কিনা আমার ফাইনালি অ্যাপ্রুভালটা দেবেন, তার যে মনোযোগের যে আকর্ষণের বিষয়বস্তু, আমার পেপারটাকে কিন্তু সেভাবে তৈরি করতে পারি। এবং এক্ষেত্রে আমি মনে করি প্রত্যেক রিভিউয়ার কিন্তু আগেই চিন্তা করেন যে আসলে পেপারটা বায়াসনেস আছে কি নেই, অথবা সেটা কি পুরাটা প্লেজারিজম আছে কি নেই, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো রিভিউ আর্টিকেলেও কিন্তু এই প্লেজারিজম বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু দেখা হয়ে থাকে।
পদ্ধতিগত যে স্বচ্ছতার যে বিষয়টি, এই পদ্ধতিগত স্বচ্ছতার ক্ষেত্রে দেখা যায় যে সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের বিভিন্ন ইনক্লুশনের যে মেথোডোলজিগুলো থাকে অথবা আমরা যে এক্সক্লুশনের যে বিষয়গুলো এগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হয় এবং অপ্টিমাইজেশনের বিষয়গুলোও কিন্তু আমরা বিভিন্ন আজকাল এআই এর মাধ্যমে, টুলসের মাধ্যমে অথবা আমাদের যে রিসার্চ টুলসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে করতে থাকি এবং ভাষার যে পরিমিত প্রয়োগ এটা কিন্তু আমরা গ্রামারলি যে চেক সফটওয়্যার বা অ্যাপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে করতে পারি। হ্যাঁ? তো এছাড়া আমাদের কিন্তু বিভিন্ন আজকাল নতুন আপডেটেড অনেকগুলো অ্যাপ রয়েছে। সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা সেই চেকগুলো করে নিতে পারি। কারণ ভাষার বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যদি আমি আমার টার্গেট অডিয়েন্সের কাছে যেতে চাই, তাহলে ভাষার প্রয়োগটা ঠিকমতো যদি না করতে পারি এবং কি খুব দুর্বোধ্য ভাষায়, খুব কঠিন ভাষায় যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক অডিয়েন্স বা যাদেরকে আমরা জানাতে চাচ্ছি, তারা কিন্তু বুঝতে পারবে না। সায়েন্টিফিক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সেই আমাদের যেটা সায়েন্টিফিক একদম রুট ওয়ার্ডস যেগুলা, সেই রুট ওয়ার্ডসগুলো হয়তো আমরা একরকম রাখতে পারি। কিন্তু আমাদের আ প্রকৃত যে সেন্টেন্সের মিনিংটা সেটা অবশ্যই ঠিক রাখতে হবে। এবং প্যারাফ্রেজিং এর ক্ষেত্রেও অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে নতুন সিনোনিম সমার্থক শব্দ যেগুলোকে আমরা বলি, সেই সিনোনিম ওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এমনকি দেখা যাচ্ছে একটা সেন্টেন্সকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখা যাচ্ছে আমরা হয়তো ফর এক্সাম্পল না বলে ইনস্ট্যান্স বললাম। তারপরে আমরা দেখা যাচ্ছে যেকোনো এক্সাম্পল যদি আমি আরেকটা যদি বলে ইন এ ওয়ার্ড না লিখে কনক্লুশন বললাম। তো এরকম বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু আমাদের আ জিনিসগুলোকে কিন্তু বিষয়বস্তুগুলোকে আমরা তুলে ধরতে পারি। তো এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যেকোনো আ রিভিউ আর্টিকেল সাবমিশন করার ক্ষেত্রে এডিটোরিয়ালস যে পেজটা থাকে সেটা ভালোমতো যাতে তারা পড়ে নেয়। কারণ এডিটোরিয়াল টিমের কিন্তু তাদের অবশ্যই প্রত্যেকটা জার্নালেরই কিন্তু একটা নির্দেশনা থাকে, একটা গাইডলাইন থাকে এবং সেই গাইডলাইন অনুযায়ী যদি কোনো আ অথর তার যে পেপারটা থাকে, ম্যানুস্ক্রিপ্টটা থাকে সেটা যদি সে সাবমিট করে তাহলে কিন্তু নিঃসন্দেহে রিভিউ আর্টিকেলটাও কিন্তু গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং একজন রিভিউয়ার কিন্তু ১ম যে সাবমিশনের ইয়াটা পায় সেটা দেখেই কিন্তু সে তার অ্যাপ্রুভালটা দিয়ে থাকে। তো পরিশেষে আমি এইটুকুই বলব যে, যেকোনো রিভিউ আর্টিকেল আমরা যখন এনালাইসিস করব, টাইটেলটাকে আমরা সবসময় গুরুত্ব দিব। তারপরে আমাদের সেই রিসার্চের গ্যাপটা অর্থাৎ আমরা যে টাইটেল বা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি, তার মধ্যে কোনো নতুন ফাইন্ডিংস কি আসবে কিনা? অথবা এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা প্রসপেক্টিভ হবে বা এটার ফিউচার প্রসপেক্ট কি থাকবে? অথবা এটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা? অথবা আমরা এটার আ কোনো যদি দ্বন্দ্ব থেকেও থাকে, এটার জন্য আমরা কি ধরনের সলিউশন নিয়ে আসতে পারি, এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই রিভিউ পেপারের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র আমরা যদি মনে করি সায়েন্টিফিক পেপারের ক্ষেত্রে যে আমি ৮০ টা বা ১০০ টা পেপার পড়লাম অথবা ৫০ টা পেপার পড়লাম, পড়লেই আমার ফাইন্ডিংসটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট চলে আসবে। আসলে বিষয়বস্তু তা না। বিষয়টা হলো আমি আমার টপিকের সাথে আমার যেটা আমার টার্গেট, সেটাকে আমি কতটা কমপ্লাই করে নিতে পারছি এবং সেটা একদম কম্পেয়ারটা কিন্তু একদম ওই জার্নালের যে রিকোয়ারমেন্ট অথবা যেটা তাদের সিস্টেম সেটার সাথে এটা কতটা অ্যাকোমোডেট করছে বা সেটার সাথে কতটা কমপ্লাই করছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমি আশা করি আমরা আ প্রত্যেকটা জার্নালের এইম এবং তাদের অবজেক্টিভ রেখে যদি আমরা কাজ করি তাহলে একটা সঠিক হাই ইনডেক্স জার্নালে আমাদের রিভিউ পেপারটাকে পাবলিকেশনের জন্য পাঠাতে পারবো। জি, ধন্যবাদ সবাইকে।